হুট করে কাউকে কিছু না বলে এভাবে চলে আসলি কেন? সব কাজ শেষ করেই আসতি। কথাটা বলে চায়ে চুমুক দিলেন সামিউল শেখ। সালমা বেগম মুখ কুঁচকে তাকালেন। এত কষ্ট করে গরম গরম রুটিগুলো তৈরি করলেন তিনি। এসে কিনা সামিউল শেখ ড্রয়িং রুমে এসে ইকরাকে দেখেই আগে চা চাইলেন। সালমা বেগম ধারাকে নিয়ে সোফায় বসলেন। সামিউল শেখের প্রশ্নে ইকরা না চাইতো একটু থতমত খেল। একবার সামিউল শেখের পাশে বসে থাকা শ্রাবণের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, আসলে সারপ্রাইজ দিতে এসেছিলাম বাপ্পি, কিন্তু এসে তো নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। শ্রাবণের বিয়ে দিয়ে দিলে হুট করে, আমাকে জানালেও তো পারতে বলো। সামিউল শেখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। ইকরাও কেমন যেন হাসির দীর্ঘ করে তাকালো। দুজনের মাঝে দৃষ্টি বিনিময় হলো খুবই রহস্যজনক ভাবে। সালমা বেগম খেয়াল করলেন বিষয়টা। দুজনের দিকে এক পলক করে তাকিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। কিন্তু শ্রাবণও কিছু জানে না। সে চলছে খাড়ো চালো। ধারাও কেন যেন সাইমুল শেখ আর ইকরার এমন দৃষ্টি দেখে চোখ সরু করলো। গুরুতর ভঙ্গিমায় তাকিয়ে রইল। অনেকক্ষণ নীরবতার পর সাইমুল শেখ বলে উঠলেন, এত দ্রুত দেশে আসার কারণ? ইকরা সহজভাবে বলল। অধিকার ছিনিয়ে নেয়া। সাথে সাথে বজ্রপাত পড়ল শেখ বাড়ির বসার ঘরে। তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালেন স্যামুল শেখ। গর্জন করে বলেন, মানে? স্যামুল শেখের সাথে সাথে বাকিরাও হতবাক হয়ে উঠে দাঁড়ালো। শ্রাবণ ফিকুজকে তাকালো ইকরার দিকে। সালমা বেগম আর ধারা দুজনেই চোখ বড় বড় করে রইল। বোঝা গেল না পরিস্থিতিটা ঠিক এমন হলো কেন। ইকরা একমাত্র নির্বিকার রইল। সবাইকে এমন চমকে যেতে দেখে ফিক করেই হাসল। এরপর চোট পাকিয়ে হেসে পড়ল। রিল্যাক্স বাপ্পি, আমি তো ঠিকই বলেছি বলো। কত বছর ধরে তোমাদের ভালোবাসা, স্নেহ, আদর থেকে বঞ্চিত আমি। এসব তো অধিকার আমার, সেগুলোই ছিনিয়ে নিতে এসেছি। মজা করেই বললাম, এমন চমকে যাওয়ার কি আছে? সালমা বেগম নিতান্তই সহজ সরল মানুষ, অনেকটা ধারার মতন। তাই তিনিও ভাবলেন ইকরা মজা করছে। তিনিও এবার ফিক করেই হেসে সাই দিয়ে বলেন, হুম হুম নিস, তোর অধিকার বলে কথা, না দিয়ে কি উপায় আছে? বলে তিনি আরেক দফা হাসলেন। তবে সহজ সরল উপাধি পাওয়ার ধারা আজ অবুঝ হলো না। সে একটুও নড়ল না তার জায়গা থেকে। আগের মতোই ফ্রিকোচকে রইল। শ্রাবণ আর সামিউল শেখের ক্ষেত্রেও তাই। শ্রাবণের এবার ভীষণ অস্থির লাগলো। কেন তা টের পেল না, তবে ভালো লাগছে না। সে ঠোঁট গোল করে দীর্ঘশ্বাস ফেলে ধারার দিকে তাকিয়ে বলল, ঘরে চলো, কথা আছে। বাবা, মা, আমরা একটু ঘরে যাচ্ছি, কাপড় গোছাতে হবে। বলেই ধারাকে আসার ইশারা করে উপরে দপদপ করে চলে গেল শ্রাবণ। তার যাওয়ার দিকে চেয়ে রইল ইকরা। কেমন যেন অসহায় চোখে তাকালো। শুকনো ঢোক গিলল। চাহনিটা লক্ষ্য করলো ধারা। পাত্তা দিল না। শ্রাবণের কথা মতো সালমা বেগমের অনুমতি নিয়ে ধীর গতিতে ড্রয়িং রুম ত্যাগ করলো। এবারে বসার ঘরে শুধু রইল সাইমুল শেখ, সালমা বেগম আর ইকরা। সালমা বেগম স্বামীর গম্ভীর মুখ দেখে ভীত হলেন। কিছু না বলে শুধু তাকিয়ে রইলেন। ইকরার মুখেও শুধু হাসি, তার থেকে কিছুই নেই। এক মুহূর্তের জন্য তিনি সাহস জমিয়ে সাইমুল শেখের দিকে তাকে মিনমিন করে বললেন, ওগো, কি হয়েছে? তুমি ইকরার সাথে এভাবে কথা বলছো কেন? এসেছে ভালোই হয়েছে তো। কেন এসেছে এ আবার কেমন কথা? সাইমুল শেখ ফ্রিকুচকে তাকিয়ে রইলেন। এক মুহূর্তের জন্য দৃষ্টি না সরিয়ে কঠিন গলায় বলেন, ও দেশে ফিরে এসেছে, তা নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই আমার সালমা। কিন্তু যে মেয়েকে আমি খাওয়ালাম, পড়ালাম, বড় করলাম, উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠালাম, সেই মেয়ে যদি নিজের বাপ, যে কিনা বাপের কোনো কর্তব্য পালনই করেনি, তার সম্পত্তির ভাগ চাইতে আমার কাছে আসে, তবে সেটা খুবই লজ্জাজনক। আঁতকে উঠলেন সালমা বেগম। হতবাক হয়ে তাকালেন ইকরার দিকে। ইকরা এবারও শুকনো চোখ গেল, চোখ সরু করলো, তবে দৃঢ় রাখতে চেষ্টা করলো নিজের মুখভঙ্গি। জোর করে আত্মবিশ্বাস রাখার প্রয়াস। সালমা বেগম যেন বিশ্বাস করতে পারলেন না। তিনি ঠোঁট ভিজিয়ে বলেন, এসব কি বলছো শ্রাবণের বাবা? ধুর, ইকরা এসব কেন বলবে? ও তো... সালমা বেগমের কথা শেষ করতে দিল না সাইমুল শেখ। আর তার আগেই গর্জন দিয়ে বলে উঠলেন, তোমার বিশ্বাস না হলে জিজ্ঞেস করো ওকে, জিজ্ঞেস করো ওকে আমি কি দেইনি, খাওয়াইনি, পড়াইনি, নিজের মেয়ের মতো রাখিনি ওকে। কিসের অভাব ছিল ওর? কেমন মানুষ করেছি আমি ওকে? শেষে কিনা
কালসাপ হয়ে উঠল। কতটা নিকৃষ্ট মন মানসিকতার হলে সে বিদেশ থেকে এসে বাপের সম্পত্তির ভাগ চাইছে। সালমা বেগম এবারও অবিশ্বাস্য চাহনি নিয়ে তাকালেন ইকরার দিকে। আতকে উঠে শাড়ির আঁচল বুকে চেপে ধরে এগিয়ে আসলেন ইকরার সামনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে মিহি স্বরে জিজ্ঞেস করলেন, কি রে মা, এসব কি বলছে তোর বাপ্পি? এগুলো কি সত্যি তোর সম্পত্তি লাগবে? ইকরা চুপ রইল, অন্যদিকে মুখ করে তাকিয়ে রইল, একটুও নড়ল না। সালমা বেগম অসহায় মুখ করে দুজনের দিকেই তাকালেন। চোখের কোণে পানি এসে ভিড় করেছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে। সালমা বেগম কখনো ভাবতেও পারেনি যে ইকরা কোনোদিন এমন আবদার করবে, এমন অধিকার চাইতে দেশে ফিরে আসবে। ছোট থেকে নিজের মেয়ের মতো আদর যত্ন করে বড় করার এই প্রতিদান দিল। কি আজব দুনিয়া, কি আজব যুগ। তিনি কোনো মতে নিজেকে সামলে নিয়ে আঁচল দিয়ে মুখ নাক মুছে বললেন, তোর কি টাকা লাগবে ইকরা? লাগলে বল, সমস্যা নেই। কত টাকা লাগবে? আমরা দেব। তুই তো আমাদের মেয়ের মতোই, সন্তানকে টাকা দিতে আবার সমস্যা কোথায়? তুই বল মা, তোর কি টাকা পয়সা লাগবে? ইকরা এবারও চুপ করে রইল, বুক ফুলিয়ে শ্বাস নিয়ে এক নিমিষেই বলল, টাকা পয়সা লাগবে না আন্টি। বাপ্পিকে বলো যেন বাবার ভাগের সম্পত্তিটা আমায় দিয়ে দেয়। আমি চলে যাব, আর কোনোদিনও কোনো কিছুর আবেদন নিয়ে আসবো না। দুপা পিছিয়ে গেলেন সালমা বেগম, হতবাক হয়ে নিজের স্বামীর দিকে তাকালেন। স্বামী হচ্ছে ইতিমধ্যে সোফায় বসে পড়েছেন, তিনি ভীষণ ক্লান্ত। সালমা বেগম আরো ভয় পেলেন। তিনি তড়িঘড়ি করে ইকরার কাঁধ ধরে তাকে আদর করে দিলেন, তার গালে হাত রেখে মিষ্টি সুরে আবদার বললেন, এমন করিস না মা, কি হয়েছে বল আমাদেরকে। তোকে কেউ কিছু বলেছে? কোনো সমস্যা হয়েছে? টাকা পয়সা লাগলে বল আমাদের। তবুও সম্পত্তি চেয়ে নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় দিস না। তোর বাপিটা সইতে পারবে না, এত বড় অকৃতজ্ঞতা সইতে পারবে না রে। এমন করিস না মা, পড়াশোনা করছিস, শিক্ষিত মানুষ হয়ে উঠেছিস, বিবেক দিয়ে চিন্তা ভাবনা কর, আমাদের এভাবে কষ্ট দিস না। ইকরা নিজেও এবারে চোখের পানি আটকাতে পারল না। সরু রেখায় চোখের কোণে আসা সদ্য পানিটুকু আঙুলে মুছে নিয়ে কোনো মতে বলে উঠল, আমি এই জীবনে তোমাদের কাছে অনেক আবদার করেছি। ছোট থেকে সবকিছুই দিয়েছিলে আমায়। বিদেশে যাওয়ার আগে যখন জিজ্ঞেস করেছিলে আমার কি লাগবে, তখন কিন্তু আমি বলেছিলাম আমার যেটা লাগবে সেটা আমি সময় মতো ঠিক চেয়ে নেব। আর তোমরাও কথা দিয়েছিলে যে সেটা তোমরা আমায় দেবে, অথচ তোমরা নিজেই বেইমানি করছো আন্টি। তাই থেমে গেল ইকরা, গলা ভেঙে আসছে কান্নায়। কোনো মতে চোখ মুছলো। সালমা বেগম অবুজের ন্যায় তাকালেন সাইমন শেখের দিকে, কিন্তু ভদ্রলোক নিজেই কপালে আঙুল চেপে হতাশ হয়ে বসে আছেন। সালমা বেগম আবারও জিজ্ঞেস করলেন, আমরা কখন বেইমানি করলাম রে ইকরা? সম্পত্তির কথা। সালমা বেগমকে থামিয়ে দিয়ে ইকরা এবার জোর গলায় বলে উঠল, কোনো সম্পত্তি চাই না আমি আন্টি। আমি কোনো কিছু চাই না। আমি টাকা পয়সা সম্পত্তি এসবে কোনো লোভ নেই আমার। আমার শুধু একটা জিনিসের লোভ ছিল, একটা জিনিসেরই তীব্র লোভ ছিল আমার। এই বাড়িটার, এই পরিবারটার, এই পরিবেশ, এই ঘর, তুমি, বাপ্পি আর আর শ্রাবণ, তোমাদের প্রতি আমার লোভ ছিল আন্টি। সালমা বেগম সন্দিহান দৃষ্টিতে চাইলেন ইকরার এবারে নিজ থেকেই। কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি যখন থেকে বুঝতে শিখেছি, যখন থেকে বড় হয়েছি, তখন থেকেই চেয়েছি সারাটা জীবন এই বাড়িতে থাকতে। তোমাদের ছেড়ে অন্য জায়গায় যেতে হবে ভাবলেই আমার বুকটা ধক করে উঠতো। আমি কখনো চাইনি তোমাদের রেখে চলে যেতে। তোমাদের প্রতি মায়া এসেছিল আন্টি। সবচেয়ে বেশি কার মায়ায় পড়েছি জানো? শ্রাবণের মায়ায় পড়েছি। এই পর্যায়ে ইকরার কাঁধে রাখা নিজের হাতটা ছিটকে সরিয়ে নিলেন সালমা বেগম। চোখ বড় বড় করে অনুভূতি শূন্য হয়ে তাকালেন ইকরার দিকে। সাইমুল শেখ মেঝের দিকে চোখ রেখে বিড়বিড় করে বললেন, এক ছেলে জন্ম দিয়েছি আমি, ভুল করে নায়কের মতো হয়েছে। না জানি আরও কত মেয়ে মনে মনে পছন্দ করে বসে আছে। সালমা বেগমের হাত সরিয়ে নেওয়া দেখে নিজের কাঁধের দিকে তাকিয়ে বাঁকা হাসলো ইকরা। চোখের পানি নিয়েই তাচ্ছিল্য করে বলে উঠল, বিশ্বাস করো আন্টি, এই কথা শুনে বাপ্পিও ঠিক একইভাবে আমার কাঁধ থেকে ভরসার হাতটা উঠিয়ে নিয়েছে। কিন্তু তোমরা বুঝলে না, আমার অনুভূতি বুঝলে না। সারাটা জীবন এত কিছু দিয়ে এসেছো, সে সময় নির্লজ্জের মতন এমন একটা জিনিস চাইলাম যে তা
না পেলে সবকিছু বৃথা। সালমা বেগম এখনো কিছু বলতে পারলেন না, হতবাক হয়ে তাকালেন স্বামীর দিকে। এই সময় এসে তিনি বিভ্রান্তিতে পড়লেন, মাথা কাজ করা বন্ধ করে দিল। এই এক মুহূর্তের জন্য এসব কি হচ্ছে? সত্যিকারের ভালোবাসা আর ক্ষণিকের মোহ, দুটোর মধ্যে পার্থক্য আছে। কেউ যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকে, তাহলে সেই ভালোবাসাকে ধরা হয় সব কিছুর থেকে আলাদা। ভালোবাসলে যে কাছে পেতে হবে এমন তো কোথাও লেখা নেই। আমরা তো চাইলে 90 শতকের মতো হাজার মাইল দূরে থেকেও ভালোবাসতে পারি, যদিও আজকালকার যুগে এসব দেখাই যায় না। কাউকে কাছে না পেলে কেউ যেন ভালোবাসার মর্মটা ধরে রাখতে পারে না। কিন্তু আজও যার মন থেকে ভালোবাসে যারা, তারা প্রিয় মানুষটার সুখে থাকা, ভালো থাকা এবং খুশি থাকাটার দিকে তাকিয়ে দূর থেকে ভালোবেসে যায়। কথায় বলে পৃথিবীতে মাত্র 30% মানুষ নিজেদের ভালোবাসার মানুষদের সাথে সংসার করার সুযোগ পায়। বাকিরা তাহলে কি করে? তারা কি নিজেদেরকে খুইয়ে দেয়? ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে তারা যখন ভেঙে পড়ে, তারা কি মনে মনে চায় যে অপর মানুষটি ভেঙে পড়ুক? হয়তো কেউ চায়, হয়তো কেউ চায় না। অন্তত যারা সত্যি সত্যি কাউকে ভালোবাসে, তারা প্রিয় মানুষটার ভালো থাকা এবং সুখটুকু দেখে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে। বলা বাহুল্য, ছোট থেকে এক অন্যরকম মোহে আকর্ষিত হয়ে নিজেকে খুইয়ে ফেলা ইকরা সত্যি সত্যি শ্রাবণকে ভালোবেসেছিল। সে বিশ্বাস করে কেউ কাউকে ভালোবাসলে সে ভালোবাসার মর্যাদাটা দূর থেকেও দেওয়া যেতে পারে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল নিজেকে নিষ্ঠুর প্রমাণিত করে সবার কাছে খারাপ হয়ে সম্পত্তি চেয়ে এই বাড়ি থেকে চিরজীবনের জন্য চলে যাবে, আর কখনো শ্রাবণীর সামনে আসবে না। তবে মুখোশের আড়ালে থাকা আসল ব্যক্তিত্বটা তো সে লুকাতেও পারল না। অঝরে কেঁদে দিল, দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কান্না করল। তার চোখের পানি এবার লক্ষ্য করলেন সালমা বেগম। তিনি বুঝলেন মেয়েটা মোটেই ঠিক নেই। তবে এখনো এখানে তার কিছু করারও নেই, কারণ জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে। সামুল শেখ আগে থেকেই বুঝতে পেরেছিলেন, অনেক আগে থেকে জানতেন তিনি এই বিষয়ে। ঠিক তাই তিনি ইচ্ছে করে শ্রাবণের বিয়ের কথাটা ইকরাকে জানাননি। তিনি এটাও ভাবেননি যে ইকরা এত তাড়াতাড়ি দেশে ফিরে আসবে। শেষে সামুল শেখ একটুখানি নরম হলেন, ইকরার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলেন, মনের চাপা সবসময় পূর্ণ হয় না ইকরা, ভাগ্যের খেলা রয়েছে। আমি চাইলেই এমন কিছু করতে পারতাম যা তুই চাস, কিন্তু এটা ঠিক হতো না। কেন ঠিক হতো না এটা তুইও জানিস মা। সালমা বেগম মাথা নাড়লেন। সাইমুল শেখ আবারও বললেন, তুই চাইলে আমি তোকে সত্যি সত্যি তোর বাবার ভাগের সব সম্পত্তি দিয়ে দিতে পারি, তবে আমার ওপর কোনো অভিযোগ রাখিস না মা। নিজের মেয়ের মতো করে রেখেছিলাম তোকে, কখনো ভাবিনি যে তুই আমার ভাতিজি। শুধু বাবা মা ডাকতে পারিস না আমাদের। কিন্তু সত্যি করে বলতো মা, আমরা কি তোর বাবা মা নই? ইকরা এবারে হু হু করে কেঁদে উঠলো, জাপটে জড়িয়ে ধরলো সামিউল শেখকে। এতদিন পর বাবার বুকে আশ্রয় পেয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার কিচ্ছু লাগবে না বাপ্পি, তোমরা ভালো থেকো। আমি এবার বুঝতে পেরেছি তুমি কেন আমাকে বাড়িতে আসতে দিতে চাইছিলে না। তুমি ভেবেছিলে আমি শ্রাবণের বউকে অবহেলা করব, শ্রাবণের সুখে ভাগড়া দিতে এসেছি। আমি মোটেই না। আমি চাই তোমরা সবাই ভালো থাকো, আমি চাই শ্রাবণ ভালো থাকুক। এটা বলেই ইকরা সামিউল শেখের বুক থেকে সরে আসলো। একবার সালমা বেগমের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো, এরপর আবারও সামিউল শেখের দিকে তাকিয়ে চোখ মুছে জোর গলায় বলে উঠল, তুমি চিন্তা করো না বাপ্পি, আমি কখনো তৃতীয় ব্যক্তি হয়ে কোনো সম্পর্কে ঢুকবো না। আমার জন্য তোমাদের সুখে আগুন লাগবে না, এটুকু ভরসা রাখতে পারো তো? বাঙালিদের একটা অদ্ভুত সমস্যা রয়েছে, বিয়ের কোনো অনুষ্ঠান আসলেই সবাই অস্থির হয়ে পড়ে, মাথা যেন কাজ করা বন্ধ করে দেয়। বিশেষ করে মেয়ের বাড়ির লোকেদের থেকে বিরাট ঝামেলা। যেমন এখন মমিনুর সাহেব ভীষণ চিন্তিত হয়ে বসার ঘরে সোফায় বসে বসে চা খাচ্ছেন, চোখ স্থির হয়ে মেঝের দিকে তাকিয়ে রয়েছেন। মেয়ের বিয়ে দেবেন তিনি, অনুষ্ঠান করবেন, একমাত্র মেয়ে বলি কথা, সবকিছু নিয়ে ভীষণ চিন্তিত তিনি। সবচেয়ে বেশি চিন্তিত জিহানকে নিয়ে। সকাল থেকে তিনি বারবার চেষ্টা করছেন শপিং করার জন্য তার হবু জামাইকে কল করে ডেকে নিতে, কিন্তু কেন যেন অস্বস্তি বোধ হচ্ছে।
এটা অবশ্য যৌক্তিক, তিনি তো শ্বশুর তাই না? তিনি কেন ভয় পাবেন? জামাই হিসেবে জিহানের ভয় পাওয়ার কথা। তাই তিনি শেষে এক বুক সাহস নিয়ে ফোন উঠিয়ে কল করলেন জিহানকে। মাত্রই জিহান নিজের হবু বউ সন্টু মন্টু মুনিরার সাথে আলাপ করে বিছানায় ল্যাটকায় পড়েছিল। শ্বশুরের কল পেয়ে রীতিমতো লাফ দিয়ে বিছানায় বসে পড়ল সে। পিটপিট করে কিছুক্ষণ হাঁ হয়ে তাকিয়ে থাকলো ফোনের দিকে। হিটলার হবু শ্বশুর মশাই নিজে থেকে কল করেছে। হাই হাই, নাম দেখেই শরীরে সব হাস্যরস যেন শুকিয়ে গেল। ইন্নালিল্লাহ। বলি নিজের মুখে হাত চাপা দিল সিহান। প্রথমে ভয় পেল, কিন্তু পরে চুপ করে কলটা ধরে কানের কাছে নিয়ে ধরল সিহান। লম্বা করে সালাম দিল ভদ্রতার সহিত। আসসালামু আলাইকুম হিট টুকু সম্মানীয় শ্বশুর মশাই। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত নাকি? মনে মনে বাঁকা হাসলো সিহান। ব্যস্ত? সেটা আবার কি জিনিস? এই জন্মে কখনো ব্যস্ত থাকেনি সে। শুধু মনিরার সাথে প্রেম করার সময়টা আলাদা। তাই জিহান তৎক্ষণাৎ নাটকীয় ভঙ্গিতে বলল, না না, আমি একদমই ব্যস্ত না। কি যে বলেন না, আমি তো আসলে আপনার ফোনের অপেক্ষাতে বসেছিলাম। এইমাত্র ভাবছিলাম আমার প্রিয়তম শ্বশুর যদি একটা ফোন করতেন কতই না ভালো হতো। মমিনুর সাহেব এইদিক ওদিক দীর্ঘশ্বাস পেলেন, নাক মুখ কুচকে বললেন। তুমি কি কম কথা বলতে পারো না? জিহান সহজ সরল হেসে বলল। জি না। অবাক হলেন ভদ্রলোক। সবসময় এত কথা বলো? লাজুক ভঙ্গি জিহানের। জি হ্যাঁ। এবারে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছলেন মমিনুর সাহেব। আমার মেয়ে সামান্য গাড়ির হর্ন সহ্য করতে পারে না, তোমার এত বকবকানি কিভাবে সহ্য করে? জিহান পিড়পিড় করে বলে উঠল। প্রেমে বলে তেঁতুলের রসগোল্লা মনে হয়। বিড়বিড় করে বলেছিল জিহান, কিন্তু শুনে ফেলেছেন মমিনুর সাহেব। তিনি বিষমকে চুপ করে রইলেন কয়েক সেকেন্ড, তারপর গলা পরিষ্কার করে বললেন, আজকে তোমাকে একটু আমার সঙ্গে যেতে হবে, কিছু কেনাকাটা করতে হবে। জিহান হাসি চেপে রেখে গম্ভীর ভাবে বলল, না মানে শিওর আঙ্কেল, কিন্তু আমাকে মানে আপনি নিজের ইজ্জতের ঝুঁকি নিতে চাচ্ছেন আঙ্কেল? মানে? জিহান ঘাড় চুলকালো। না মানে এইমাত্র বললেন যে বেশি কথা বলে। আমি তো ছোট থেকেই আমার মুখ বন্ধ রাখতে পারি না। না জানি কখন কি উল্টাপাল্টা কথা বলে ফেলে। আপনার মান সম্মানের ব্যাপার আছে তো। মমিনুর সাহেব দাঁত কিরমির করে বললেন, তোমার মুখে আটা লাগিয়ে দেব আমি, অসভ্য ছেলে। তাড়াতাড়ি চলো, এসো বিকেলে বসুন্ধরাতে থেকো। জিহান তাড়াহুড়ো করে বলল, জি আঙ্কেল, অবশ্যই। মনিরাকেও আনবেন প্লিজ। না মানে একটু চয়েস করে দিত যা দরকার। জানেনই তো ওর পছন্দ অনেক ভালো আঙ্কেল। এবারে মমিনুর সাহেব হেসে বললেন। হ্যাঁ, আমার মেয়ের চয়েস খুব ভালো। জিহানও সুযোগটা লুফিয়ে নিল, ফট করে বলল, এই জন্যই তো আমাকে পছন্দ করেছে। কি সুন্দর ব্যাপার, তাই না আঙ্কেল? ওপাশে মূর্তি নীরবতা, তারপর একখানা গভীর ভারী নিঃশ্বাস। মমিনুর সাহেব হাল ছেড়ে দিয়ে বলেন, তুমি কি সবসময় এমন ফাজলামো করো? একটু সিরিয়াস হও না কেন? জিহানের কণ্ঠে নরম দুষ্টুমি মেশালো, বলল, আঙ্কেল কথার মধ্যে একটু কমেডি না রাখলে জীবন টক হয়ে যায়, একদম লেবুর চেয়েও টক। মমিনুর সাহেব একদম গম্ভীর, তবু হালকা মুচকি হেসে যেন ফোনের অপর প্রান্তে লুকিয়ে গেল। তিনি আরো কিছুক্ষণ কথা বলে কল কাটলেন। বুঝলেন ছেলেটা একটু বেশি সহজ সরল, খুব সাদা মনের মানুষ। একজন বাবা হিসেবে তিনি এইটাই সবসময় চেয়েছিলেন, যেন তার মেয়ে একজন সঠিক মানুষের হাত পায়, জীবনসঙ্গী হিসেবে যেন একজন যোগ্য মানুষকে পায়, নইলে পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। ধারা ইকরাকে যথেষ্ট খারাপ ভেবেছিল, ততটাও খারাপ নয় ইকরা, আবার ততটাও ভালো নয়। দুটো বিষয়ে গড়াগড়ি খাওয়ার দুটো কারণও রয়েছে। প্রথমত, ধারার সাথে ভালো ব্যবহার করার জন্য আর কুটনিগিরি না দেখানোর জন্য। আবার অন্যদিকে সালমা বেগমের সাথে অতিরিক্ত আহ্লাদ দেখানোটা সহ্য হচ্ছে না ধারার। ইকরার সাথে এত ভালো সম্পর্কটা কেন যেন ঈর্ষান্বিত করছে ধারাকে। সে ভাবলো এই বিষয়ে এমন মানসিকতা আনা ছোট মনের পরিচয় দেবে। তবে সেও তো একটা মেয়ে, তারও তো মন আছে। তাই বাচ্চামো করে ছোট কামড়ে উকি দিল সালমা বেগমের ঘরে। সালমা বেগম ঘরে ছিলেন না, তাই ছোট কামড়ে ধারা নিজের ঘরে ফিরে গেল। এই যে দেখলো শ্রাবণ ল্যাপটপে কি যেন করছে। সে এবারে গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ালো। উকি মেরে শ্রাবণের ল্যাপটপটা দেখার চেষ্টা করলো। শ্রাবণ খেয়াল করলো তা আড়লে মুচকে হাসলো। আসলে কি হয়েছে, তখন থেকেই তার বউ তার সাথে কথা বলছে না। ধারা সেই সময় সাফ সাফ জানিয়ে দিয়েছে যে সে শ্রাবণের সাথে গোটা 2 দিন কথা বলবে না। কিন্তু কেন? এর কোনো কারণ দিতে পারেনি বেচারি, কিন্তু কথা বলবে না এটা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে।
জীবনে প্রথমবার বউয়ের এমন উড়নচণ্ডীর রূপ দেখে শ্রাবণ তেমন কিছুই বলেনি, মুচকি হেসে মেনে নিয়েছে। জীবনে সবকিছুরই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। সহজ সরল বউটার মিষ্টি রূপটা দেখেছে সে, এবার একটু উড়নচণ্ডী রূপটাও দেখুক। সব দিকই তো ভালো লাগে, এই রূপটাও মন্দ নয়। মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে শ্রাবণ, নির্বিঘ্ন মনোভাব তার, কোনো রকম অস্থিরতা নেই। অথচ এই নির্বিকার থাকা মানুষটাকে দেখে ধারা ফ্রি কুচকে রইল, মুখ কুচকে চেয়েই রইল শ্রাবণের দিকে। আজব, এই লোক কোনোরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে না কেন? এই যে ধারা মন খারাপ করে রয়েছে, রাগ করে কথা বলছে না, এইসব কি এই লোকটা চোখে দেখে না? মনে মনে ভীষণ ক্ষুব্ধ হলো ধারা। সিদ্ধান্ত নিল সত্যি সত্যি কথা বলবে না। তাই বিছানা বালিশে হেলান দিয়ে বসে কাজে ব্যস্ত শ্রাবণকে মুখ ভ্যাংচালো। এরপর ঝট করে গট গট করে হেঁটে বাথরুমে চলে গেল। যাওয়ার সময় ফেস ওয়াশও নিয়ে গেল। এই তো কিছুদিন হলো ফেস ওয়াশটা কিনেছে সে, কারণ সালমা বেগম বলেছেন নিজের যত্ন নিতে, মুখ পরিষ্কার রাখতে, তাহলে ত্বকও সুন্দর থাকে। ধারা ভীষণ বাধ্য, তাই সে 3 বেলা করে মুখ ধোয়। বাথরুমে ঢুকে ঠাস করে দরজা লাগালো ধারা। ঠাস করে হাওয়া শব্দটা শুনে শ্রাবণ ল্যাপটপ থেকে চোখ সরালো না, তবে স্ক্রিনে চোখ রেখে লুকিয়ে মিটমিট করে হাসলো। বউটা তাহলে রাগ করতেও পারে? নতুন রূপে ধারাকে তো চেনাই যাচ্ছে না। কিন্তু একটু পরে বাথরুম থেকে থাপ্পাস করে একটা শব্দ হলো, সাথে ভেসে এলো ধারার গগন বিদারী চিৎকার। শ্রাবণ চকিত নজরে তাকালো বাথরুমের দরজার দিকে। মস্তিষ্কে অনাকাঙ্ক্ষিত কথাটা হানা দিতেই ল্যাপটপটা ফেলে দৌড়ে গেল বাথরুমের কাছে। লাগাতার দরজা হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বলল, ধারা কি হয়েছে, পড়ে গিয়েছো? এই মেয়ে দরজাগুলো। ধারা আসলেই পিছলে পড়ে গেছে। মেঝেতে পানি জমে পিচ্ছিল হয়ে গিয়েছিল, সেখানে পা রাখতে উল্টোই পড়ে গেছে বেচারি। সাথে সাথে পড়ে গিয়ে বসেও পড়ে কোমরে ভালোই ব্যথা পেয়েছে ধারা। একের পর এক কুফা লাগায় কাঁদতে মন চাইলো তার। এরই মধ্যে দরজা ধাক্কা দিতে থাকা শ্রাবণের কণ্ঠ শুনে আবেগেও সামলাতে পারলো না, চোখ উঁচিয়ে শব্দ করে কেঁদে ফেল। নাক টানতে টানতে অভিযোগ জানিয়ে বলা, খুলবো না আমি দরজা, কথা বলবো না আমি আপনার সাথে, চলে যান আপনি। শ্রাবণ এমনিতে অস্থির হয়ে পড়েছে। ইতিমধ্যে সে বুঝতে পেরেছে যে তার একমাত্র মুরগির বাচ্চার মতো বউটা বাথরুমে আছাড় খেয়ে পড়ে গেছে এবং বেশ ভালোই ব্যথা পেয়েছে। তাই সে কোনোরূপ ঝামেলা বাঁধাতে চাইল না। দরজার আরো 2 বার ধাক্কা দিয়ে মিষ্টি করে পড়ল, বউ আমার, লক্ষ্মী শোনো বউ, দরজাটা খোলো, কথা বলতে হবে না আমার সাথে, শুধু ভেতরে যেতে দাও। তুমি পড়ে গেলে কিভাবে বলো তো দেখি, দরজা খোলো। নারীরা যত্নে দুর্বল, আবেগের কাঙাল। কেউ একজন নারীকে শক্তভাবে আঘাত করলে অনেক সময় ভেতরকার আত্মসম্মানবোধ আর প্রাকৃতিক ক্রোধে সে হয়ে ওঠে পুরুষের মতোই যোদ্ধা। কিন্তু প্রিয় আপন মানুষের ক্ষেত্রে তারা হয় ভীষণ দুর্বল। বিশেষ করে কেউ যদি যত্ন আদর দেয়, তাতে তারা আরও বেশি গলে গিয়ে হয়ে যায় ভেজা নরম মাটির মতন। ধারার ক্ষেত্রেও তাই হলো। শ্রাবণের আদরে ভঙ্গিতে কথা শুনে একদম গলে গেল। কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। বোঝা গেল পাটা মচকে গেছে। ধারার সহ্য ক্ষমতা ভীষণ শক্তিশালী, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আর এই পুরুষের সান্নিধ্য পাওয়ার পর থেকেই কেন যেন ফসফস করে একটুতেই ভেঙে যায়, সে নিজেও বোঝে না। এমন ব্যথা তার কাছে ডাল ভাত, তবুও এখন কেন যেন কান্না পেল, চোখ জ্বালা করলো। এটা সে কি বলা যায়? এমনভাবে অনেকবারই পা মচকেছে ধারার, তবে এতটা যন্ত্রণা হয়নি। সে উঠে দাঁড়াতে ব্যর্থ হলো বলে মেঝেতে বসে একটু একটু করে এগিয়ে কোনো মতে বাথরুমের দরজাটা খুলে দিল। দরজাটা খুলতে হুড়মুড় করে ভেতরে ঢুকে গেল। ধারার নিকটে বসে পড়ল শ্রাবণ। ধারার গাল দুটো নিজের হাতের মুঠো বিড়ালের ছানার মতো আদুরে ভঙ্গিতে বুলিয়ে ধরল। চুলে হাত বুলিয়ে সারা শরীরে চোখ বুলোর অস্থির ভঙ্গিতে জিজ্ঞেস করলো ধারাকে, শোনো, কোথায় ব্যথা পেয়েছো দেখি তো। আবারও একই ফর্মুলা খেঁচে গেল। এত আদর করে কি কেউ জিজ্ঞেস করে নাকি? আবেগী হয়ে আরো জোরে কেঁদে ফেল ধারা। পায়ের দিকে আঙুল তাক করে দেখিয়ে বল, ডান পা নাড়াতে পারছি না।
শ্রাবণের চোখে একরাশ মায়ার ঝলকানি। সে ধারার দিকে কাতর নয়নে তাকিয়ে তার পায়ের দিকে তাকালো। ডান হাতটা এগিয়ে দিয়ে একটু করে ছুঁয়ে দিল জায়গাটা। সাথে সাথে ব্যথা পেল ধারা, আর্তনাদ করে উঠল। শ্রাবণ চমকে পা থেকে হাত সরিয়ে নিল। ধারার মুখের দিকে অসহায় মুখ করে তাকিয়ে চুমু খেলো মেয়েটার কপালে। ফট করে নির্দ্বিধায় কোলে তুলে নিল তুলোর মতো নরম শরীরটা। এরপর রুমে গিয়ে ডিভানে বসিয়ে দিল। গিরগিটি বোধ হয় এত তাড়াতাড়ি রূপ বদলায় না, যত তাড়াতাড়ি শ্রাবণ শেখ নিজের রূপ বদলেছে। কতবার বলেছি দেখ শুনে চলাফেরা করো। বাথরুমে পিছলে গেলে কিভাবে? হ্যাঁ, সাবধানে চলতে পারো না? বেয়াদব, হুঠার আচার খাও কেন তুমি? একটা কথা শোনো না আমার। ধারাকে ডিভারে বসিয়ে দিয়েই রাম ধমক দিল বেচারিকে। ইচ্ছে মতো বকাবকি করতে করতে ধারার পরনে শাড়িটাও ঠিক করে দিয়ে টাওয়াল দিয়ে হাত মুখ মুছিয়ে দিল শ্রাবণ। ধারা ঠোঁট চেপে গাল ফুলিয়ে তাকিয়ে রইল। ইচ্ছে করছে কাঁদতে, কিন্তু তা না করে চোখের পানি মুছল। দুটো চোখ ঘষে ঘষে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, নিজেও রাগ দেখিয়ে বলার চেষ্টা করল। আপনারই তো দোষ। আপনি যদি আমাকে ভাবনা দেখাতেন তাহলে আমিও দ্রুত হাঁটতে যেতাম না। আপনারই দোষ। আমি সব সময় দেখে শুনেই হাঁটি। আদো আদো স্বরে হিচকি তুলে কথাগুলো বলল ধারা। তার কথা জড়িয়ে যাচ্ছে, বোঝা গেল কাঁদতে চাইছে, কিন্তু বাইরে থেকে নিজেকে শক্ত রাখার প্রবল চেষ্টা করছে। অথচ ভেতরে ভেতরে ধমকে তীব্র ভয় পেয়েছে মেয়েটা। ধারাকে এভাবে হিচকি তুলতে দেখে আর নিজেকে সামলাতে পারল না শ্রাবণ। ধারা আবারও চোখের পানি মুছল। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে ফট করে জড়িয়ে ধরল ধারাকে, একদম শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। নাক ডুবিয়ে দিল ধারার চুলে। বুক ভরে শ্বাস নিলেও নেশালো ঘ্রাণটা টেনে নিল নির্বিঘ্নে। দুহাতে পরম আবেশে ধরে ঢাকলো প্রিয়তমাকে। ধারা প্রথমে চমকে গেল, কিন্তু পরে নিজেও কান্না আটকাতে পারল না। শ্রাবণকে জড়িয়ে ধরে সেও আঁকড়ে ধরল টি শার্ট। সেভাবে থেকেই ধারার মাথায় হাত বুলিয়ে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, সরি, আর ভোগবো না। তুমি একটু দেখে শুনে চলাফেরা করবে না? এভাবে ওয়াশরুমে পিছলে পড়ে যাওয়াটা কতটা ভয়ানক হতে পারে জানো তুমি? পাটা যদি ভেঙে যেত কি হতো? হ্যাঁ, তুমি ব্যথা পেলে হাত পা ভেঙে বসে থাকলে আমার খুব ভালো লাগবে নাকি? ধারা ওভাবে শ্রাবণের বুকের কাছে লেপ্টে থেকে দুদিকে মাথা নেড়ে অস্ফুট স্বরে বলল। শ্রাবণের কণ্ঠ আরো নরম হয়ে এলো। বলেছি বলে রাগ করেছ? তাহলে আর কেতো না। বলেই সরে এলো শ্রাবণ। ধারার চোখে পানি মুছিয়ে দিল। দু হাত দিয়ে কপালে গুনি করে 3টে চুমুকে বলল, কি হয়েছে না বলে বুঝবে কিভাবে? এত জেদ কেন করছো? ঠুস ঠুস করে দরজা আটকালে, মুখ ভ্যাংচালে, ভ্রু কুচকে থাকলে কি আমি বুঝবো? বলো কি হয়েছে? ধারা মাথা নাড়লো সজোরে বলল, কিছু হয়নি। আপনি আমার সাথে কথা বলছিলেন না বলে রাগ করেছিলাম। ফিউ কুচকালো শ্রাবণ। কিন্তু তুমিই তো কথা বলে বন্ধ করলে। তুমি তো আগে রাগ দেখালে। ধারা হতবাক হয়ে বলে উঠল, আমি না হয় করলাম, তাই বলে আপনিও এমন করবেন? আপনিও কথা বলবেন না? শ্রাবণ কিছুক্ষণ তাকিয়ে রইল ধারার দিকে। এরপর দীর্ঘশ্বাস ফেললো। বুঝলো তার বউ দিনকে দিন বড় না হয়ে ছোট বাচ্চাতে পরিণত হচ্ছে। অবশ্য এর পেছনে যৌক্তিক কারণ রয়েছে। বাস্তবতা লক্ষ্য করলে আশেপাশের সবাইকে পর্যবেক্ষণ করলে খুব সহজেই ধরে ফেলা যায় কারণটা। সবার মতে প্রেমে পড়লে পুরুষেরা হয়ে যায় ভীষণ স্মার্ট, ম্যাচিউরড, স্ট্রং পার্সোনালিটির। আর অন্যদিকে একইভাবে প্রেমে পড়লে নারীরা হয়ে যায় নিতান্তই শিশু। এতটুকুতেই কান্না করা, ভীষণ রকম আবেগী হয়ে পড়াটা এখন একজন প্রেমিকার ক্ষেত্রে অত্যন্ত স্বাভাবিক এক বিষয়। বেচারি ধারার ক্ষেত্রেও হয়েছে তাই এইসবে আর ঘাটাতেই গেল না শ্রাবণ। কিছুক্ষণ ধারার দিকে তাকিয়ে থেকে মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিল। আর যাই হোক না কেন, সে নিজের বউয়ের সাথে কথা বলা বন্ধ করবে না। এতে যদি কথা বলার চোটে অতিরিক্ত কথা শুনে ধারা বিরক্ত হয়ে মূর্ছা যায়, তাতেও পাত্তা দেবে না শ্রাবণ। সে সকাল থেকে খুঁজে খুঁজে অবশ্যই চায়না গোলাপ ফুলের গাছ পেয়েছে ছাদে। লাল টুকটুকে বড় সড়ো ফুলে সদ্য চারা হাতে নিয়ে মাটির রাস্তা দিয়ে হেঁটে চলেছে সে। অবশেষে দিনের প্রথম হাসিটা মুখে আনলো সাদেক। ছোট্ট সদ্য ফুটন্ত গোলাপের লাল পাপড়িগুলোর দিকে তাকিয়ে তার মনে পড়লো কণিকার কথা। মেয়েটা নিশ্চয়ই খুশিতে পাগল হয়ে যাবে এই ফুল দেখে। সে কি খুশিতে সাদিকের দিকে তাকিয়ে হাসবে না? সে কি আনন্দে আত্মহারা হয়ে সাদিকের ধন্যবাদ জানাবে না? সাদিকের একটা বাটন ফোন আছে,
শহর থেকে আসার সময় সে অনেক ভিডিও সেই বাটন ফোনে ডাউনলোড করে নিয়ে এসেছিল। গত রাতে সেই ফোন থেকে একটা ভিডিও দেখেছিল কণিকা। হুট করে তার চোখ আটকে যায় একটা ক্লিপে। সে দৌড়ে টিউবওয়েলে চেপে মুখ ধুতে থাকা সাদিকের দিকে ফোনটা দিয়ে বিস্মিত চোখে হয়ে জিজ্ঞেস করল, এইটা কি ফুল? সাদিক গামছা দিয়ে হাত মুখ মুছে তাকালো ভালো করে, এরপর মুখ ভরে হেসে বলল, ওমা, তুমি চিনতে পারতেছো না? এটা তো চায়না গোলাপ হাইব্রিড। কয়েক বছর আগে আমার ফুপুর বাড়িতে আসিল, পরে কাটটা ফেলছে। কণিকা আর কোনো কথা শুনেনি। সে চকচক করা চোখ নিয়ে তাকিয়ে রইল সেই ছোট্ট স্ক্রিনে। এরপর ভীষণ আদরে ভঙ্গিতে বলল, আমি কখনো দেখি নাই, অনেক সুন্দর এইটা, কি চমৎকার, এত বড় টকটকা লাল, রক্তের মতো লাগতাছে। এই ফুল কি এখানে পাওয়া যাইব না? শহরেই আছে শুধু? সাদিক চোখে একরাশ কাতরতা নিয়ে কণিকার কৌতূহল আবেগে মন ভরে দেখল। মেয়েটা তার সাথে আগের থেকে একদম মিশে গেছে। এখন আর কোনো জড়তা নেই মেয়েটার মাঝে, যা দেখে অত্যন্ত ভালো লাগে সাদিকের। কিন্তু তার মনে পড়ল, এই যে ফুল শুধু এই গ্রামে কেন, পাশের কোনো গ্রামে হয়তো পাওয়া যাবে না। একটা সময় ছিল যখন গ্রামের প্রতিটি বাড়িতে বড় বড় হাইব্রিড চায়না গোলাপ গাছ থাকতো। বড় বড় এই গোলাপগুলো প্রতিটি বাড়ির সৌন্দর্য বহন করত। কিন্তু আজকাল এইসব গাছ কেউ লাগায় না, আর লাগালেও যত্ন করতে পারে না। ফলে এখন এইসব গাছ গ্রামে দুর্লভ বললেই চলে। যদিও মাঝে মাঝে দেশি গোলাপের গাছ দেখতে পাওয়া যায়, তবে এই ফুল যে সাদিক কণিকাকে এনে দিতে পারবে না, বিষয়টা ভেবেই মন খারাপ হলো তার। কিন্তু তার মধ্যে একটা জেদ কাজ করছিল। সাহস করে কণিকাকে আশ্বাস দিয়েই বলেছিল, আমি কালকেই তোমার জন্য এই ফুল আনবার যাব, তুমি চিন্তা করো না। শুধু কথাটা শুনে কণিকা কত সুন্দর করে যে হেসেছে, সে হাসি এখনো চোখে ভাসছে সাদিকের। কণিকাকে দেয়া কথা রাখতেই ভোরে ঘর থেকে বেরিয়েছিল সে, কিন্তু ভাবনা অনুযায়ী আশেপাশে কোনো গ্রামে এই ফুল পায়নি। শেষে পাশের গ্রামের বড় বাজারে সে একটা বড় নার্সারি খুঁজে পেল, আর সেখানেই দেখলো একতলা বাড়ির সামনে বড় একটা চায়না গোলাপের গাছ। মুখে হাসি আসলো তার। পুরো গাছটাই কিনে নিতে চাইলো কণিকার জন্য। মেয়েটা নিশ্চয়ই ফুলের বদলে আস্ত গাছ দেখে পাগলি হয়ে যাবে। কিন্তু সাদিকের আশা ভেঙে গেল গাছের দাম শুনে। এত টাকা তার কাছে ছিল না তখন, কিন্তু কণিকার জন্য হলেও সে যে করেই হোক এই ফুলের গাছ নিয়েই যাবে বলে প্রতিজ্ঞা করলো। শেষে কঠিন সিদ্ধান্তে পৌঁছালো সে। এই নার্সারির পাশে একটা হোটেল দেখতে পেল, বড়সড় হোটেল বলা চলে। কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেই খাবারের হোটেলে কাজ করলো সাদিক। সারাটা দিন থালা বাসন মেজে টেবিল পরিষ্কার করে মানুষদের খাবার সার্ভ করে যে টাকা পেল যথেষ্ট। তড়িঘড়ি করে সেই ফুলের গাছেরই একটা মাঝারি চারা কিনে নিল। বাকি টাকা দিয়ে কণিকার জন্য সেই হোটেল থেকে সিঙ্গারা আর নিমকি নিয়ে নিল। মাঝে মাঝে মানুষ নিজেই নিজেকে চিনতে পারে না, কখন কিভাবে সুখ চলে আসে তা নিজেও জানে না। এই যে সাদিক সারাদিন খেটে টাকা উপার্জন করলো, গায়ের ঘাম ফেলে এই কয়টা টাকার জন্য খাবারের হোটেলে কাজ পর্যন্ত করলো। এতে তার কষ্ট হয়েছে ভীষণ, পরিশ্রম করতে হয়েছে অনেকটা, কিন্তু ফুলের গাছটা কেনা মাত্রই তার মুখে হাসি চলে এসেছে, তৃপ্তির এক সুখের হাসি। কণিকার জন্য কিছু করতে পেরে মনটা তার শীতল হাওয়ায় দোল দিচ্ছে। নিমকি আর সিঙ্গারা কণিকার পছন্দের খাবার। নিশ্চয়ই সাদিকের হাতে এই খাবার দেখে কণিকা বাচ্চাদের মতো দৌড়ে এসে খাবে। নিশ্চয়ই সে খুশি হবে। কণিকাকে মন ভরে খেতে দেখলে কি সাদিক খুশি হবে না? অবশ্যই হবে, এতে তার সুখ। আর যখন সেই কাঙ্ক্ষিত ফুলের গাছের চারাটা কণিকা দেখবে, তখন কি সদ্য ফোটা ফুলের মতো হেসে উঠবে না মেয়েটা? সেই হাসি কি দেখতে খুব সুন্দর লাগবে না? সেই সৌন্দর্য কি সাদিকের মন ছুঁয়ে দেবে না? সেই ছোঁয়া পেতেই তো এত পরিশ্রম। শ্রাবণের ভাবনার থেকেও মারাত্মক বিপদ হয়ে গেল। ডাক্তার বাড়িতে এসে ট্রিটমেন্ট করে জানালো যে ধারা পা বেশ ভালোই আহত হয়েছে, আগামী 3 দিন সে হাঁটতে পারবে না। কথাটা শোনা মাত্র অগ্নিঝরা দৃষ্টিতে ধারার দিকে তাকালো শ্রাবণ। তার কপালে শিরা চান চান হতে দেখে বিছানায় বালিশে হেলান দিয়ে বসে থাকা ধারা মাথা নিচু করে নিভু নিভু চোখে তাকে মেখে হাসল। যার অর্থ আমার কোনো দোষ নেই। সালমা বেগম আবেগী মানুষ। ধারা এ অবস্থা দেখে তিনি ব্যস্ত হলেন ভালো ভালো খাবার দাবার তৈরি করতে। আবারও সেই কাঙ্ক্ষিত 1 গ্লাস গরম দুধ এনে শ্রাবণের হাতে দিয়ে বলেন, পুরোটা যেন খায়, নইলে তোকে বেলন দিয়ে পিটাবো।
শ্রাবণ ফ্রু কুচকে তাকালো মায়ের দিকে। ধারা না গেলে শ্রাবণকে পেটাবে। এই কেমন সমীকরণ? শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলল চোখ বোঝে। সাইমুল শেখও চিন্তিত হলেন। আজকালের মধ্যে তিনি মনিরা আর জিয়ানের বিয়ে উপলক্ষে মার্কেট করতে যেতে চেয়েছিলেন, কিন্তু ধারা তো এভাবে হাঁটতে পারবে না। আর তবে কিভাবে কি হবে তিনি আরলে শ্রাবণকে বিষয়টা পরে জানাবেন বলে সিদ্ধান্ত নিলেন, আর ধারাকে সাবধানে থাকতে বলে বেরিয়ে গেলেন শ্রাবণের ঘর থেকে। ধারা পা পিছলে পড়ে ব্যথা পেয়েছে শুনে ইকরা খানিকটা অবাক হয়েছিল। সেও বাকিদের সাথে শ্রাবণের ঘরে ধারাকে দেখতে এসেছে। সালমা বেগম আর সাইমুল শেখ গোমরা মুখ নিয়ে ঘর থেকে বেরোলো। ইকরা মিষ্টি এসে ধারার পাশে বসে পড়ে। মেরুদণ্ড টান টান হয় ধারার। এতক্ষণ এসবে তার একটু অস্বস্তি না হলেও এবারে একটু অস্বস্তি করলো। মনে হলো শ্রাবণের কথা শুনে দেখে শুনে হাঁটাই উচিত ছিল, নইলে এভাবে এখন পড়ে থাকতে হতো না, মান সম্মান দফা রফাও হতো না। বাড়ির বউ উষ্টা খেয়ে পড়েছে, এ তো মহা ভয়ানক কথা। তবে ইকরাকে দেখে মনে হলো না যে সে তাচ্ছিল্য করে এসেছে, বরং মিষ্টি করে ধারাকে সে বলল। পায়ে কি বেশি ব্যথা করছে? তুমি বরং একটু ঘুমিয়ে নাও। ধারা শুনল কথাটা, এরপর শ্রাবণের দিকে তাকালো। বেচারা শ্রাবণ শোনেনি ইকরার কথা। সে তো প্রেসক্রিপশন হাতে নিয়ে মনোযোগ দিয়ে ঔষধগুলো দেখতে ব্যস্ত। ধারা এবারে নিভে যাওয়া স্বরে বলল। এখন ঘুমোতে ইচ্ছে করছে না। আমার এভাবে বসে শুয়ে থাকতে ভালো লাগে না। ধারার সাবলীল প্রতিউত্তর পেয়ে ইকরা স্বস্তি পেল। ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করলো। এরপর শ্রাবণের দিকে তাকিয়ে প্রায় ধমক দিয়ে বলল। এই শ্রাবণের বাচ্চা, তুই নিজের বইয়ের দিকে না তাকিয়ে প্রেসক্রিপশনে কি দেখছিস? আন্টি কি বললো শুনিসনি? গরম দুধটাকে খাইয়ে দে ধারাকে। শ্রাবণ চোখ সরু করে তাকালো ইকরার দিকে, এরপর গম্ভীর স্বরে বলে উঠল। ফ্রম ইউর কাইন্ড ইনফরমেশন, আমার এখনো কোনো বাচ্চা হয়নি। এমনিতে একটা বুড়ি বাচ্চা পালি, এটা বড় হতে পারলো না। কথাটা যে ধারাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তা ঠিকই বুঝেছে বেচারি। সাথে সাথে নাক মুখ ফুলিয়ে তাকালো ধারা। ইকরা ফিক করে হেসে ফেলল, ঠোঁট চেপে বলল। তা ঠিক বলেছিস, তবে হোয়াট ইজ বুড়ি বাচ্চা? ধারাও কৌতূহলী হয়ে তাকালো, সেও জানতে চায় এই অদ্ভুত জিনিসটা কি। শ্রাবণ ঠোঁটের করে এক ফোঁটা দুষ্টু হাসি টেনে এনে গলা পরিষ্কার করলো। কিছুক্ষণ ভেবে নাটকীয় ভঙ্গিতে প্রেসক্রিপশনটা ভাঁজ করে পকেটে ঝুঁকে গভীরভাবে বলল। বুড়ি বাচ্চা মানে এমন এক প্রাণী যা দেখতে বাচ্চার মতো মিষ্টি, কিন্তু আচরণে পুরো দাদিমার চেয়েও ভয়ঙ্কর। এই প্রাণীর বৈশিষ্ট্য হলো এটা যত ছোট তত বেশি কথা বলে, আর যেখানে সেখানে যখন তখন আছাড় খেয়ে মুখ থুবড়ে পড়ে। ঠোঁট মুখ ফুলিয়ে রাগ দেখাতে না পেরে মাঝে মাঝে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়, যা এই প্রাণীর সবচেয়ে বড় অস্ত্র। ইকরা হেসে কুটি কুটি হলো। ধারা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই লোকটা আমায় অপমান করলো। শ্রাবণ এবার আরো উৎসাহ পেল, হাত নেড়ে নেড়ে বলল। যখন কান্না করতে শুরু করে তখন ভটপটি মেশিনের মতো চলতেই থাকে, আর মাঝে মাঝে দেবদাস ফিমেল ভার্সনের মতো ল্যাটকায় পড়ে একদম বোবা হয়ে থাকে। ইকরা না পারছে গলা ফাটিয়ে হাসতে, না পারছে চুপ করে থাকতে। মুখ লাল হয়ে গেল হাসি আটকাতে গিয়ে। কোনো মতে ছোটে হাত চাপা দিয়ে সে ধারার দিকে তাকালো। ধারার চোখ রক্তবন্ধ হলো। হাতের কাছে থাকা বালিশটার দিকে একবার তাকালো, ভাবলো সেটা তুলে নিয়ে ছুঁড়ে মারবে শ্রাবণের দিকে, কিন্তু তার আগে ইকরা আর হাসি আটকাতে না পেরে পেটে হাত দিয়ে হাসতে শুরু করে। ধারা ইকরার হাসি দেখে ছোট উল্টে তাকায় শ্রাবণের দিকে। শ্রাবণও কম চায় না, সেও তো রাগ করেই আছে, তাই পাত্তা দেয় না ধারার রাগে, বরং নিজেই চোখ রাঙিয়ে এগিয়ে আসে। ধারা বালিশ আঁকড়ে মুখ ফুলিয়ে ধরল। শ্রাবণ গম্ভীর হয়ে গরম দুধটা হাতে তুলে দিয়ে বলল। এখন মুখ বন্ধ করে এটা খাও। বুড়ি বাচ্চারা দুধ না খেলে রাতে দুঃস্বপ্ন দেখে। সাদিক যখন হাসি মুখে বাড়িতে ফিরল তখন কণিকা জরিনা খাতুনের সাথে মাছ করতে ব্যস্ত ছিল। চীনের বেড়ার মতো দরজাটা খোলার শব্দে কণিকা বুঝেছে যে সাদিক এসে গেছে। সারাটা দিন লোকটার কোনো রকম ঠিক ঠিকানা না পেয়ে বেচারি মেয়েটা অনেক চিন্তা করেছিল, তাই সাদিক যে এসেছে এটা বুঝতে পেরেই সে আর কোনো কিছু দেখল না, সাথে সাথে চমকে গেল। জরিনা খাতুনকে তোয়াক্কা না করে ছুটতে গেল সেদিকটায়। গায়ে থাকা শার্টটা ভিজে জবজবে হয়ে গিয়েছে। ক্লান্তিতে অবশ হয়ে যাওয়া শরীরটা নিয়ে সাদিক বাড়িতে ঢুকলো, কিন্তু চঞ্চলা রমণী ছুটে আসা দেখে তার মুখে হাসিটা আরেকটু দীর্ঘ হলো। কণিকাকে দেখেই সাদিক খুশি মনে এগিয়ে আসে। কণিকাও সময় নষ্ট করলো না, এক দৌড়ে গিয়ে একদম সাদিকের কাছে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলো অস্থির হয়ে। কোথায় গেছিলেন আপনি? সারাদিন কই ছিলেন? খাওয়া দাওয়া করছেন? আমারে তো কিছুই করলেন না। কি করলেন সারাদিন?
এতগুলো প্রশ্ন সাদিককে ঘিরে ধরলো কণিকা। প্রশ্নগুলো সাদিকের কর্ণকুড়ি বেশ ভালোই পৌঁছেছে, কিন্তু মনকে ছুঁতে পারলো কণিকার অস্থিরতা। তার প্রতি কণিকার অতি যত্নে লুকিয়ে রাখা ভালোবাসাটা বোধহয় মনের ছোঁয়াতেই টের পেল সাদিক। তাই ছোঁচ কামড়ে হাসলো, বুক ভরে তৃপ্তির শ্বাস টেনে নিল। ফুল গাছের চারাটা নিয়ে পেছনে রাখা দুহাত সামনে এনে চারাটা কণিকার চোখের সামনে ধরে মিষ্টি করে বলল। গোলাপ সুন্দরীর জন্য গোলাপের চারা আনতে গেছিলাম। কণিকা এক মুহূর্তের জন্য বোকার মতো তাকালো সাদিকের দিকে। প্রথমত সম্বোধনটা বুঝতে পারেনি, দ্বিতীয়ত গোলাপের চাটা দেখে বোঝার চেষ্টা করতে থাকলো, কিন্তু প্রথম বিষয়টা আগে মস্তিষ্কে ঠেকলো। তাই চোখ পিটপিট করে নিজের দিকে তাকে সন্ধিয়ান হলো সাদিককে জিজ্ঞেস করলো সরমনে। গোলাপ সুন্দরীকে আপনারই কেন আনতে কইছে? নিজে আনতে পারে না? সাদিক আবার হাসল, দুই দিকে মাথা নেড়ে বলল। না, পারে না, ছোট মানুষ তো, তাই আমার কাছে আবদার করছিল। কণিকা কেন যেন মন খারাপ করলো, ভাবলো সম্বোধনটা সত্যি সত্যি কারো নাম, আর তার জন্য সাদিক এই চারা গাছ এনেছে। তাই নিজের আঁচল খুঁড়তে থাকলো আর মিনমিন করে বলল। কোন না কোন বেটির জন্য আপনি আমারে না কইয়া সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। আমি যে খুঁজবো আপনারে, এটা মনে ছিল না? সাদিকের ঠোঁটের হাসিটা কমলো, পরিণত হলো আবেগী মুখভঙ্গিতে। চোখে জল জল করে উঠলো অন্যরকম অনুভূতি দৃষ্টি। ভাবলো কিছু একটা কেমন যেন মিয়ে আসা কঞ্চে বলে উঠল। তুমি খুঁজো আমারে? কণিকা কিচ্ছু বললো না, ছোট কামড়ে মাথা নিচু করলো, কানে গুজে দিল খোপা করেও আটকাতে ব্যর্থ অবাধ্য চুলগুলো। সাদিক মলিন হাসলো আর লজ্জা দিতে চাইলো না মির্জাকে। এমনিতে বেচারি ভীষণ সহজ সরল, তাই চাটা এগিয়ে দিয়ে বলল। নাও, তোমার জন্য আনছি। তুমি যে মোবাইলে ভিডিওটা দেখাইলা, ওই ফুল গাছেরই চারা। যত্ন নিতে থাকলে অমন বড় বড় ফুল বাইর হবে, খুব সুন্দর লাগবে, দেখো। কণিকা চোখ বড় বড় করে তাকালো। এইটা ওই ফুলের চারা? সাদিক হেসে মাথা নাড়ল। হ্যাঁ। কণিকা অবাক হলো। কণিকা হা করে তাকিয়ে বলল। আমার জন্য? আমি নিব? হ্যাঁ, অবশ্যই। আপনি যে কইলেন কোন গোলাপ সুন্দরীর জন্য আনছেন? ঠিক করেই হাসলো সাদিক, একটু মাথা নামিয়ে। তার বুকের মাঝামাঝি থাকা আদুরে উচ্চতার কণিকার মুখের সামনে নেমে এলো। এরপর একটু ছিঁড়ে ছিঁড়ে পড়ল। তুমি তো গোলাপ সুন্দরী। আগের থেকেও চোখ বড় বড় করে তাকালো কণিকা। সাদিক ছোঁচ কামড়ে হাসলো তা দেখে, চোখ সরু করে বলল। গালের মতো এখন চোখগুলাও রসগোল্লার মতো লাগতেছে। তুমি তো দেখি গোল আলু, এত বড় চোখ করে তাকাও কেন? কণিকার চোখের আকার তবুও কমলো না, সে অবাক হয়ে বলল। আমি কেমনে গোলাপ সুন্দরী? সাদিক পূর্ণ দৃষ্টিতে তাকালো কণিকার দিকে, একটু একটু করে মিষ্টি চেহারা চোখ বুলিয়ে নিল, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে বলল। লাল রঙের শাড়িতে তোমারে গোলাপ সুন্দরী লাগে, খুব ভালো মানায়, আমার পছন্দ হয় তোমারে। কণিকা ফট করে নিজের দিকে তাকালো। হ্যাঁ, সে আজ লাল রঙের শাড়ি পরেছে, সেই লাল রঙের শাড়ি যেটা সাদিক শহর থেকে কিনে এনেছিল। সাদিকের কথা এবার বোধহয় লজ্জা পেল কণিকা। আমতা আমতা করে কিছু একটা বলতে চাইলো, কিন্তু বলার মতো কিছু না পেয়ে শুধু বলল। গাছটায় কতদিন পর ফুল ফুটবে? বড় বড় ফুলই হবে তো? লাল টকটকা হবে? সাদিক আশ্বাস দিল। ভালোবাসা দিয়ে যত্ন নিলে অবশ্যই হবে, দেখো। যত আদর করে যত্ন নিবা তত সুন্দর ফুল হবে। কণিকা আগ্রহী হলো, মাথা নেড়ে বলল। আচ্ছা। সাদিক হাসলো, তবে সে ভাবছে অন্য কথা। বিড়বিড় করে বলল। যেদিন তোমার আমার প্রণয় হবে, সেদিনই যেন এই গাছে ফুল ফোটে, সেই ফুল দিয়ে তোমায় সাজায় দিব। তোমার হাসি দেখব, লাল গোলাপের পাশে আমার গোলাপ সুন্দরীর সৌন্দর্যে মুগ্ধ হব। কণিকা শুনতে পায়নি কথাটা, তাই জিজ্ঞেস করল। কিছু কইলেন? সাদিক চমকালো, মাথা দুদিকে সজরে নিয়ে বলল। না, কিছু কই নেই। কণিকা ফিকুচকালো, জেদ ধরল। না, আমি বুঝতে পারছি, কন কি কইলেন? সাদিক দুষ্টু হেসে বলল। তোমারে সুন্দর লাগতেছে কইলাম। কণিকার গাল লাল হলো কি জানি,
তবে দারুণ লজ্জা পেয়েছে সে। লজ্জার সীমা বাড়ানোর আগে সাদিক এবারে পকেট থেকে নিমকি আর সিঙ্গারার প্যাকেটটাও বের করলো। তা দেখে উদ্গ্রীব হলো কণিকা, জিজ্ঞেস করলো, এইটা কি? সাদিক হাসলো, প্যাকেটটাও দিল কণিকার হাতে। তোমার পছন্দের খাবার, খাইও। কণিকা প্যাকেটে চোখ বুলে নিমকি আর সিঙ্গারা দেখে খুশিতে লাফিয়ে উঠলো, প্রায় হেসে উঠলো খিলখিল করে। সাদিকও হাসলো তাল মিলে, দুজনের চোখে চোখ রেখে হাসতে থাকলো। কোথাও যেন শুনেছিলাম এই জগতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো স্বামী স্ত্রী একে অপরের চোখে চোখ রেখে হাসছে। এমন দৃশ্য মুগ্ধ করলো সদ্য উঠানে হাজির হওয়া জরিনা খাতুনের। তিনি সাদিক আর কণিকার জন্য দোয়া করলেন মনে মনে, এভাবে যেন হাসি খুশি থাকে দুজন। এই তো প্রকৃতি অনুকূলে এসেছে, পাখিরাও হাসছে, আকাশও হাসছে, কালো মেঘ সরে যাচ্ছে সব জায়গা থেকে। মেয়েদের অনেক শক্ত হতে হয়, এটুকু ব্যথা পেয়ে লটকায় পড়লে মেয়ে হওয়া যায় না। ছেলেদের মতো দুর্বল নই আমরা। এই যে সোনা মাখা বাণী শ্রাবণের কানে হাতুড়ি মেরে ঢুকিয়ে দিয়ে সহজ সরল ধারা হেলে দুলে বেরিয়ে পড়লো রুম থেকে। শ্রাবণ কিছুক্ষণ হতবাক হয়ে মেয়েটার প্রস্থান দেখলো। এই তো গত রাত পর্যন্ত ওর অবস্থা দেখার মতো ছিল। গভীর রাতে পায়ের ব্যথায় শ্রাবণকে জড়িয়ে ধরে মরা কান্নাও করেছে, অথচ সকালে উঠেই রূপ বদলে ফেলল। সারা রাত নিজের বাচ্চামোর রূপে শ্রাবণকে পিষে ফেলে এখন সকালে শপিং করতে যাচ্ছে শাশুড়ির সাথে। শ্রাবণের ইচ্ছে করলো ধারার ব্যান্ডেজটা খুলে দিয়ে বলতে, নাও এবার লাফাতো, দেখি কত লাফাতে পারো। তবে সে নিরুপায়, তাই চুপ রইল। কোনো মতে নিজেকে ধাতস্থ করে বেরিয়ে পড়লো গাড়ির চাবি নিয়ে। আজ শনিবার, সপ্তাহে ছুটির দ্বিতীয় দিন। ধারার পা না মচকালো গতকালেই সমস্ত শপিং শেষ করার পরিকল্পনা করেছিলেন সালমা বেগম, কিন্তু বেচারি মেয়েটা হুট করে এভাবে আহত হতে তিনি পরিকল্পনা সফল করতে পারেননি। আজ সকালে তিনি শুধু জিজ্ঞেস করেছিলেন ধারাকে সে জিহান মুইরার বিয়ের শপিংয়ের জন্য তার সাথে একটু যেতে পারবে কিনা। সালমা বেগমের কথা শুনে ধারা নিজের বাচ্চামো রূপটাকে জলাঞ্জলি দিয়ে নিজের কঠিন রূপটা ধারণ করে এক লাফে বিছানা থেকে উঠে পড়েছে এবং কোনো মতে একটা গোলাপি সালোয়ার কামিজ পরে তৈরি হয়ে নিয়েছে। শ্রাবণকেও সালমা বেগম কথাখানা জানিয়েছিলেন। বউয়ের সেবায় মত্ত শ্রাবণ শেখ সাফ সাফ জানিয়ে দিয়েছিল যে সে তার বউকে রেখে কোথাও যাবে না, দরকার পড়লে দুজন মিলে গিয়ে তারা নিজেদের শপিং করে নিয়ে আসবে। অথচ ধারা যে সকাল সকাল উঠে পালচি খাবে তার স্বপ্নেও ভাবিনি। ভাবলে হয়তো এখন তব দেখেই বসে থাকতো না। ইকরা এবং ধারা দুজনে শ্রাবণের সাথে সাথে তার গাড়ির কাছে আসলো। শ্রাবণ ভেবেছিল শুধু বউকে নিয়ে যাবে সে, অথচ গাড়ির কাছে এসে ইকরা এবং ধারা দুজনেই এসেছে। কিছুক্ষণ তাদের দুজনের দিকে তাকে কিছু বলতে চাইল সে, কিন্তু তার আগে সালমা বেগমও এসে হাজির হয়ে শ্রাবণের গাড়ির সামনে। শ্রাবণ এবার হাঁ হয়ে তাকিয়ে বলল, তোমরা সবাই মৌমাছির ঝাঁকের মতো আমার গাড়িতে আসছো কেন? মা, তুমি বাবার সাথে যাবে না? সালমা বেগম ইতিমধ্যে গাড়ির পেছনের সিটে বসে জায়গা দখল করে বললেন, না, আমি তোর বাপের সাথে যাব না, প্রতারকের সাথে কথাই বলবো না। শ্রাবণ এবার চোখ পিটপিট করে তাকে দীর্ঘশ্বাস পেল, বুঝে ফেলল সপ্তাহের নিত্যকার রুটিন অনুযায়ী তার মা বাবা ঝগড়া করেছে। আর ঝগড়া হলে সালমা বেগম কখনোই সামিউল শেখের আশেপাশে থাকেন না। ইকরা এবং ধারা দুজনে ফিক করেই হেসে ফেলল। বলা বাহুল্য একটু হলেও দুজনের মাঝে মিল হয়েছে। অবশ্য এক্ষেত্রে পুরো ক্রেডিটটাই ইকরার। কোনো একটা সম্পর্কে মেলবন্ধন নির্মাণ করতে হলে কোনো একজনকে আগ্রহী হতে হয়, অপরজনকে আগ্রহী বানাতে একটু মিশতে হয়, যা ইকরা নিজে থেকে করেছে। গত রাতে সে সারাটা রাত ধরে অনেক কিছু চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে জীবনে সব কিছু পেতে হবে এমন কোনো কথা নেই। শ্রাবণ না হয় না পাওয়ার লিস্টেই থাকুক, তবুও তো রয়েছে, এই অনেক। তাই সে ধারাকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে। যতই হোক তার বন্ধু এবং কাজিনের বউ ধারা, সেই রেশ ধরেই দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। অবশ্য মেয়েদের ভালো একটা মিল হতে সময় লাগে না, যদি সেটা যৌক্তিক হয়। শ্রাবণ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। সে সুনিশ্চিত তার বাবা সালমা বেগমকে ছাড়া ওই গাড়িতে যাবেন না। ড্রাইভার আঙ্কেলকে ধমক দিয়ে বাড়িতে ফিরে যাবে। তাই এখন সালমা বেগমকে সামিউল শেখের কাছে পাঠানো শ্রাবণের একটা গুরু দায়িত্ব। সে আরও বোঝানোর চেষ্টা করলো সালমা বেগমকে, কিন্তু তিনি জেদ ধরে থাকলেন। শেষে ইকরা হেসে হেসে বলল, শ্রাবণ শোন, আমি তাহলে বাপির সাথে যাই, তুই ইকরা আর আন্টিকে নিয়ে আয়।
সামিল শেখ এক গাড়িতে একা যাবেন এটাই চাইছিল না শ্রাবণ। তার বাবাও কম অভিমান করে না। বয়সের সাথে সাথে যখন মানুষ এই পর্যায়ে আসে তখন মনও বাচ্চার মতো সহজ সরল হয়ে যায়। তাই একটা সিদ্ধান্তটা মন্দ লাগেনি শ্রাবণের কাছে। সে মাথা নেড়ে বলল, তাও হয়। তাহলে মিকি মাউস, তুই বাবার সাথে যা। একটা সময় নষ্ট না করে ধারাকে বাই দিয়ে ওই গাড়িতেই উঠে পড়ল। শ্রাবণ এবারে ধারার দিকে তাকে মুখ কুচকে বলল, আরে যে পা ভেঙে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে থাকে ম্যাডাম, দেখি হাতটা দিন, আপনাকে সযত্নে সিটে বসিয়ে দিই। সাথে সাথে অগ্নি ঝরা দৃষ্টিতে তাকালো ধারা। লোকটা আবারও অপমান করছে, এসব সে আর সহ্য করবেই না। তাই ফুসতে ফুসতে বলে উঠল, দরকার নেই হাত ধরার, আমি হাঁটতে পারি বুঝলেন। খবরদার অপমান করবেন না। বাড়ি গেট থেকে এই পর্যন্ত আমি নিজে হেঁটে এসেছি। শ্রাবণ ঠোঁট চেপে মেকি হেসে পড়ল। খুব উদ্ধার করেছেন আমায়। আর ঘর থেকে সদর পর্যন্ত কে এনে দিয়েছিল আপনাকে? ধারা মোটেও দমবার পাঁচি নয়। সে আঙুল উঁচিয়ে জেতার চেষ্টা করে বলল, সেটা বড় কথা নয়। আর আমি কাউকে বলিনি যে করে তুলে আনতে হবে। যদি কেউ নিজে থেকে মানব সেবা করতে চায় তো আমার কি, সে না আসলেও আমাকে মা আনতে পারতো। শ্রাবণ আবারও হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব পারতে। ছোটখাটো এই তুলোর বস্তায় কি আমার মা তুলতে পারতো? ধারা হতবাক হয়ে সেতে গেল। কি বলেন আপনি? অনেকক্ষণ ধরে পটর পটর শুনে সালমা বেগম বিরক্ত হলেন। চিচিয়ে ধমক দিলেন দুজনকে। চুপ কর তোরা, কি শুরু করলি বলতো দুজনে? ধারার সাথে সাথে কাতর নয়নে তাকে অভিযোগ দিল সালমা বেগমের নিকট। আপনার ছেলে আমাকে তুলোর বস্তা বলে অপমান করেছে মা। শ্রাবণ অন্যদিকে ফিরে পিড়পিড় করে বলে উঠল। তাও ভালো যে হাতির বাচ্চা বলিনি। কথাটা ধারা শুনতে না পেলেও সালমা বেগম শুনতে পেলেন। সাথে সাথে গর্জে উঠলেন, ধমক দিয়ে বললেন, তোকে কিন্তু তোর বাপের সাথে বনবাসে পাঠাবো শ্রাবণ। তোরা বাপ বেটা দুটোই ভীষণ খারাপ। পুরো বাপের ফটোকপি হয়েছিস তুই। একটু ভালো করে কথা বলা যায় না বৌমার সাথে? মুখে মুখে কথা বলিস কেন? ফের যদি বৌমাকে উল্টাপাল্টা কথা বলেছিস তবে তোকে আর তোর বাপকে রেখে আমি আর বৌমা বাপের বাড়ি চলে যাব। বলেই সালমা বেগম গাড়ি থেকে বেরিয়ে এলেন। ধারাকে আলতো করে আগলে নিলেন। হাত ধরে বললে মিষ্টি স্বরে, এসো বৌমা, হাত ধরে এসো আস্তে আস্তে। আমার সিটে বসো, ঠিক আছে? আর এই ছেলের সাথে কথা বলবে না। ধারা শ্রাবণকে আড়লে মুখ ভ্যাংচালো আর সালমা বেগমের হাত ধরে তার কথা শুনে মাথা নেড়ে সত্যি সত্যি পেছনের সিটে বসে পড়ল। দুজনেই ঢুকে পড়তেই সালমা বেগম ঠাস করে গাড়ির দরজা লাগালেন। শ্রাবণ হুঁশে ফিরে এলো। সে এতক্ষণ হতভম্ব হয়ে গিয়েছিল প্রায়। এইসব কি ছিল? এখানে কে যে কার মা এই নিয়ে ভীষণ বিভ্রান্তিকর অস্থিরতায় পড়ল শ্রাবণ শেখ। শেষে কিনা তার মা তাকে ধারার জন্য বকলো। ব্যাপারটা তবে কি দাঁড়ালো? সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে মাঝে কে শাশুড়ি হলো রে, বধূ বেশে ধারা ঘরে এলো রে, সালমা বেগমকে হাত করে নিল রে। ও শ্রাবণ শেখ তো শ্রাবণ শেখেরই বাবা। বউ নিয়ে নো কম্প্রোমাইজ মন তারও। সালমা বেগম সত্যি সত্যি এই গাড়িতেই আসলেন না দেখে তিনি মনে ক্ষুণ্ণ হলেন। ইকরাকে পেয়ে তাই সব ক্ষোভ ছাড়তে থাকলেন। ইকরা পাশে বসে হাসতে মিটমিট করে। এরই মধ্যে বকবক করা সালমান শেখ থেমে বললেন, তুই কি আমার কথা শুনছিস? জি জি শুনছি বাপ্পি, আসলে গাড়িগুলো দেখছিলাম। হ্যাঁ তারপর কি বলো? সেদিন আর তুমি যাওনি? চমকে উঠে নড়ে চড়ে বসলো ইকরা। তারা জ্যামে আটকে গেছে, সেদিকে তাকিয়ে পড়ল। সালমান শেখ আরো উৎফুল্লতার সাথে ক্ষোভ নিয়ে বললেন, আমি কি তোর আন্টির মতো প্রতারক নাকি? আমি অনেক নরম মনের মানুষ। তোর আন্টি তো সেই লেভেলের চালবাজি করতে পারে। সেই বিকেলে এক বাটি পায়েস রান্না করে টিফিন বাটিতে ভরে আমার অফিসে নিজে এসে খাইয়ে দিয়ে গিয়েছে। নিতান্ত একটা ফর্মুলা ছিল যেন আমার রাগ ভেঙে যায়। অবাক হলো ইকরা। সে একটু ঠকিয়ে বলল, আর তুমি ওই পায়েস খেয়েই গলে গিয়েছিলে? অবশ্যই। আমি কি তোর আন্টির মতো অকৃতজ্ঞ নাকি? ভেবেছিলাম দুদিন বাড়ির ধারে কাছেও যাব না, কিন্তু বেচারি তোর আন্টি আমার জন্য এত কষ্ট করে পায়েস রান্না করে নিয়ে গিয়েছে বলে 2 ঘন্টার মধ্যে বাসায় ফিরে গিয়েছিলাম। ইকরা আর হাসি আটকাতে পারল না। সে হো হো করে হাসতে শুরু করলো। সালমান শেখ অপ্রস্তুত হলেন।
প্রথমে ধমক দিলেন এভাবে হাসার জন্য, কিন্তু কাজ হলো না তাতে। ইকরা হেসে কুল পাচ্ছে না। তা দেখে সাইমন শেখ নড়েচড়ে বসে ফিটফিট করে বললেন, কাকে কি বলছি আমি? মহিলা জাতকে নিজেদের দোষ দেখে নাকি? আর সেখানে আমি এক নারীর কাছে আর এক নারীকে নিয়ে অভিযোগ করছি। হ্যাঁ, ইকরা এবারেও হাসল, ভীষণ হাসল। প্রেমিক পুরুষেরা এইসব ঝামেলাতে পড়ে। 20 মিনিটের মধ্যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে পৌঁছলো তারা। ড্রাইভার সাইমুল শেখ আর ইকরাকে সামনের দরজার দিকে নামিয়ে দিয়েছে, আর শ্রাবণ পেছনের দরজায় গিয়ে গ্যারেজে গাড়ি পার্ক করার জন্য আন্ডারগ্রাউন্ডে ঢুকে সারি সারি গাড়িগুলোর এক পাশে শ্রাবণ নিজেদের গাড়ি দাঁড় করলো। সালমা বেগম তড়িঘড়ি করে নামলেন। ধারার দিকে হাত বাড়াবেন তার আগে শ্রাবণ খুব মিষ্টি করে হেসে সালমা বেগমকে বলল, তুলুর বস্তাটাকে আমি নিয়ে আসছি মা, তুই বরং দ্রুত শপিং মলে ঢুকে পড়ো, বাবা আমার না হয় হারিয়ে যাবে, এগুলো তো ছোট মানুষ। নিতান্তই ছেলে ভুলানো অজুহাত, তবু সালমা বেগমের ক্ষেত্রে খেটে গেল। কারণও আছে, স্বামীকে ভীষণ ভালোবাসেন তিনি। এই যে তিনি সামিউল শেখকে অবজ্ঞা করে গাড়িতে এসেছেন, এতে যে শেখ বাড়ির কর্তা ভীষণ অসন্তুষ্ট হয়েছেন, রাগ করেছেন, এ বিষয়ে তিনি জানেন। তাই যত দ্রুত সব মানুষটিকে দেখার জন্য তারও মন উতলা হয়ে রয়েছে। যতই হোক না কেন, ভালোবাসার প্রিয় মানুষটিকে অবহেলা করা বড়ই কষ্টকর। খুব বেশি ভালোবাসলে অবহেলা করা সম্ভব হয় না। তাই সালমা বেগমকেও ধারাকে রেখে তড়িঘড়ি করে চলে গেলেন। বেচারি ধারা গাড়ির সিটের সাথে চেপকে গেল, গুটিয়ে নিঃশুকনো চোখ গেল। আশেপাশে তাকিয়ে দেখলো অনেকগুলো গাড়ি সাজিয়ে দাঁড় করানো, কিন্তু কোনো মানুষ নেই। এত অন্ধকার কেন আবার? ধারা ভয় লাগলো। এখানেও তো আলো দিতে পারতো, কেন দেয়নি শপিং মলের লোকেরা? এখন শ্রাবণ শেখ যদি এই আবছা আলোর মধ্যে ধারাকে মেরে পুঁতে দিয়ে যায়, তাহলে তো কেউ টের পাবে না। সিকিউরিটি গেট পার করে সালমা বেগম দৃষ্টি আড়লে চলে যেতে গাড়ির ভেতরে তাকায় শ্রাবণ। ধারার হৃদয় থক করে ওঠে। শ্রাবণ বাঁকা হেসে এগিয়ে যায় গাড়ির কাছে, পেছনের দরজা খুলে বসে পড়ে ধারার পাশে। ধারা এমনিতেই ভয় পেয়েছিল, শ্রাবণকে আবার পাশে বসতে দেখে ঘাম ছুটল। কারণ আছে, রাস্তায় ধারা অনেকবার লক্ষ্য করছে যে শ্রাবণ শেখ গাড়িতে থাকাকালীন মিরর দিয়ে চোখের ইশারা তাকে হুমকি দিচ্ছিল। সেই সময় ধারার মুখ ভেঙচিয়ে পাত্তা দেয়নি, কিন্তু এখন তাকে কে বাঁচাবে? যেই করেই হোক বাঁচতে হবে, এই ভেবে ধারা মেকি হেসে বলে উঠল, বসে পড়লেন যে, আমরা যাব না? শ্রাবণের ঠোঁট থেকে হাসি সরছে না, তবে হাসিটা মোটেই পছন্দ হলো না ধারার। এভাবে ভিলেনি হাসি দিচ্ছে কেন লোকটা? ধারা আরো কাতর নয়নে তাকিয়ে বলল, আমরা যাচ্ছি না কেন? চলুন না যাই। অবশ্যই যাব। তো নড়ছেন না কেন? উঠুন। শ্রাবণ দুদিকে মাথা ঝাঁকে গাড়ির সব জানলাগুলো অফ করে দিল। ট্রান্সপারেন্ট থেকে সব জানলাগুলো ডার্ক করে দিল, যাতে বাইরে থেকে কিছু দেখা না যায়। ধারা প্রায় কেঁদে দিবি এমন অবস্থা। সে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, এ কি, জানালা কালো করে দিলেন কেন? আবার দরজা কেন লক করছেন? আজব, আপনি কি আমায় খুন করার পরিকল্পনা করছেন? এইসব কি? কেন? গাড়ির সবকিছু ঠিকঠাক করে এবারে শ্রাবণ ধারার মুখোমুখি পড়ে বসে পড়ল। ছোচে কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, নাও এবার শুরু করো। আমতা আমতা করলো ধারা। কি শুরু করব? সকাল থেকে সর্বমোট 17 বার তুমি আমি মুখ ভেঙচিয়েছ। নাও আবার শুরু করো সেসব। সেঞ্চুরি না করে এখান থেকে যাওয়ার পরিকল্পনা নেই বলেই কলার ছাগালো শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে তার। ধারা কাঁদো কাঁদো চোখে তাকিয়ে বলল, আল্লাহ, আপনি গুনেও রেখেছেন, কি আশ্চর্য! আমি তো মজা করে ওসব বলেছি। শ্রাবণ ফট করে তাকিয়ে খুশি খুশি ভাব করে বলল, আচ্ছা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, আপনার সাথে মজা করছিলাম। আর করব না তো, এবারের মতো ছেড়ে দিন না, সত্যি মজা করছিলাম। বলে ঠোঁট কামড়ে তাকালো ধারা। একটুখানি আশা শ্রাবণ শেখ এবারে হয়তো ক্ষমা করবে, অথচ তাকে অবাক করে দিয়ে শ্রাবণ এগিয়ে আসলো। মুখোমুখি হলো ধারার। শ্রাবণকে এত কাছে আসতে দেখে ধারা আরেকটু পেছাতে চাইলো, কিন্তু তার আগে ধারার পেছনে মাথার পেছনে হাত রেখে আটকেছে তাকে শ্রাবণ। শ্রাবণ একদম মুখোমুখি হয়ে ধারার চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। ধারা ঠোঁট ভিজে শুকনো ঠোক গেলে মিনমিন করে বলল, ভুল করে মিস্টেক হয়ে গিয়েছে, মজা করছিলাম আমি। শ্রাবণ ছোট কামড়ে বলল, এবার তাহলে আমি একটু মজা করি, কি বলো? চোখ পিটপিট করে তাকালো ধারা। কেমন মজা? শ্রাবণ একটুখানি ভেবে বলে উঠল,
17 বার মুখ ভেঙেছিয়েছ। এর দ্বিগুণ করলে হয় 34, এর দ্বিগুণ করলে হয় 34। তা আমি এবার তোমাকে 34টা চুমু দেব। বিশ্বাস করো, একটা চুমু সিরিয়াসলি দেব না, মজা করেই দেব। ডিল ডান? ধারা চোখ বড় বড় করে তাকিয়ে তৎক্ষণাৎ দুই দিকে মাথা নেড়ে বলল, নো নো নো, কোনো ডান না। কিসের ডিল? কোথাকার ডিল? আমি বাইরে যাব, গাড়ির দরজা খুলুন। হ্যাঁ, কেউ বাঁচাও। শ্রাবণ ধারার মুখ চেপে ধরল শক্ত করে, চেঁচাতে পারল না ধারা, তবে চোখ আটকালো শ্রাবণের চোখে। একই সর্বনাশ, লোকটার চোখে যে স্পষ্ট নেশা দেখতে পাওয়া যাচ্ছে। একই নেশা জড়াচ্ছে শ্রাবণের চোখ ধারার ঠোঁটের দিকে আটকালো। দৃশ্যটা প্রচন্ড রকম আকর্ষণ করলো ধারাকে। শ্রাবণ ধীরে ধীরে ধারার মুখ থেকে হাত সরিয়ে আনলো, একটু একটু করে আঙুলের ডগা দিয়ে ছুঁয়ে দিল ধারার নরম অধর দুটো। গোলাপের পাপড়ি থেকেও নরম হলো তার, মনেই হলো। সেখানেই চোখ আটকে রেখে শ্রাবণ বিড়বিড় করে বলল, কি নেশা চড়ালে, কি মায়ায় জড়ালে। শ্রাবণের কণ্ঠে কিছু কি ছিল? হয়তো ছিল, নইলে ধারাও কেন কোনো অজানা আবেশে হারিয়ে যাবে? কেন তারও চোখ শ্রাবণের ঠোঁটে আটকাবে? তবে কি সর্বনাশটা আবারও হবে? ডিল তাহলে জান হলো বলে? শ্রাবণ শেখ আবারও জিতে গেল। শেখ বাড়ির বংশধর বলে কথা, জিততে তো হবেই।